গুমের অভিযোগে শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন ভুক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী যাকে গুম করে রাখা হয়েছিল ৬ মাস ৩ দিন, সেই আইনজীবীর মুখ থেকে আজকে শুনবো যে তাকে কিভাবে গুম করে রাখা হয়েছে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে আকর্ষণীয় কিছু বিষয় রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই কারণেই সুপ্রিম কোর্টের একজন আইনজীবী কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং এই মামলার পিছনে কারণ হলো তাকে গুম করা হয়েছিল। গুম করার সেই লুমহর্ষক বর্ণনা দিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সাথে একই ঘটলো। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে একটি প্রতিবেদন প্লাস একটা গণপিটুনির ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে। তো কথা না বাড়িয়ে দর্শক মণ্ডলী সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখে আসুন। অভিযোগে শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানার। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাদিক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ের মানুষের গুমের ঘটনা আমরা শুনেছি। তো আমরা একজন সুপ্রিম কোর্টের আইনজীবী যাকে গুম করে রাখা হয়েছিল ৬ মাস ৩ দিন, সেই আইনজীবীর মুখ থেকে আজকে শুনবো যে তাকে কিভাবে গুম করে রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেছেন, মামলা করেছেন আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশ প্রধান এবং র্যাবের প্রধানের বিরুদ্ধে। এই মামলাটি আসলে শুনানির পর কিন্তু যে আদেশ দিয়েছে আমরা একটু শুনতে চাইবো। আপনি তো আসলে যেই গুমের শিকার হয়েছিলেন, আপনি আবার মামলা করেছেন, আপনার মুখ থেকে শুনবো ঘটনাটি। আমি 10 ফেব্রুয়ারি 2015 আমি উত্তরায় যাই। সেখানে আইন শৃঙ্খলা পরিচয় দিয়ে একজন আমাকে বলে, আপনি গাড়িতে উঠুন, আপনি অ্যাডভোকেট সোহেল না? আমি বলছি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে। আমি বললাম জি, আপনি গাড়িতে উঠুন, আপনার সাথে আমার কথা আছে। গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার সাথে সাথেই আমাকে সাথে সাথেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, হাই ভলিউমে মিউজিক রাখা হয় এবং ব্যাপক নির্যাতন করা হয়। এরপর ওখান থেকে তারপর আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেটা আন্ডারগ্রাউন্ড, গাড়ির নিচে। বুঝতে পারছিলাম সেটা এটা আন্ডারগ্রাউন্ড, গাড়ির নিচে নাম ছিল। তারপর সেখানে রাখা হয়, সেখানে রেখে চেয়ারে বসা হয় এবং চেয়ারে বসে ওখানে নন স্টপ ইলেকট্রিক শক দেওয়া হয় আমাকে এবং ঝুলিয়ে অনেকক্ষণ প্রহার করা হয় এবং আমার কোমরের নিচ থেকে এগুলো অবশ হয়েছিল। আমি ৩-৪ দিন মানে সেন্সেশন ছিল না আমার হাতে পায়ে। এরপর আমাকে ওখানে রাখা হয়। ওখানে একবার বাথরুমে যাওয়ার জন্য বলা হতো, একবারই নিত তারা, হ্যাঁ, আর সারাদিনে বাথরুমে নিয়ে যেতে দিত না। আর এই নির্মম নির্যাতন টানা কয়েকদিন চলে আমার উপরে। এরপর ওখানে 4 মাস 3 দিন আমি ছিলাম রেব 1-এ, আর 2 মাস পরবর্তী অন্য জায়গায় শিফট করে তারা। সেটাও তাদের বক্তব্য অনুযায়ী যে সেটা রেব 1 ছিল। ওখানে আমি আসলে জানি না যে পরবর্তী আয়না করে রেখেছে নাকি রেব 1-এ, সেটা জানি না। বাট ওরা 2 একজনের সঙ্গে আমার এমনি কথা হতো, তারা কানে কানে বলতো আমার কথায় বাড়ি, আমি কি করি না করি। তখন আমি বলতাম যে ভাই এটা কোথায় নিয়ে এসছে, আমি তো জানি না, আমাকে কি ছেড়ে দিবে, আমাকে কি মেরে ফেলবে। তখন বলতো যে না, এটা রেব 1-এ, আর আমরা জানি না ছাড়বে কি ছাড়বে না, করবে কি করবে না, আমি জানি না। আমার 2টো বাচ্চা ছিল তখন, একটা ছেলে একটা মেয়ে। আমার মেয়েটার বয়স 3 বছর ছিল, আমার ছেলেটার বয়স 7 বছর ছিল। তো আমার মেয়েটা আমার ওয়াইফের সাথে কাঁদতো, ওয়াইফের সাথে নামাজ যখন পড়তো, আর সেও বলতো আল্লাহ আমার বাবাকে ফিরে দাও, আল্লাহ আমার বাবাকে ফিরে দাও। কাদের বিরুদ্ধে মামলা করেছেন আর আদালত আদেশ কি দিয়েছে? আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ, হুকুমের আসামি হিসেবে ওনাকে আমি আসামি করেছি। তারপর আসামি করেছি স্বরাষ্ট্র মন্ত্রীকে। ধন্যবাদ। আসলে যে মামলাটি তিনি করেছিলেন, সেই মামলার শুনানির পর আদেশ দিয়েছে যে উত্তরা পশ্চিম থানাকে এই মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য আদালত আদেশ দিয়েছে এবং সেই অনুযায়ী তদন্তের করা হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি Hey,
সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিজেই নিশ্চিত করেন মালয়েশিয়া সরকার প্রধান। ফোন আলাপে বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাসও দেন আনোয়ার ইব্রাহিম। বলেন, ঢাকার সাথে কুয়ালালামপুরের সম্পর্ক দীর্ঘদিনের। এ সময় দুদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন ডক্টর ইউনূস। পাশাপাশি বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানানো হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে অবগত আছেন প্রধানমন্ত্রী তিনি সাবেক হয়ে গিয়েছেন, তিনি বিদেশ চলে গিয়েছেন, তিনি নিজেই পদত্যাগ করেছেন। তিনি হয়তো চাপের উপরে পদত্যাগ করেছেন, কিন্তু তিনি নিজেই চলে গিয়েছেন। আর এখন তিনাকে আনার জন্য আন্দোলন করা একটা প্রশ্ন জন্ম দিয়েছে যে তিনি চলে গিয়েছেন, আসার জন্য কেউ নিষেধ করছে না, কিন্তু তিনি আসার জন্য কেন আন্দোলন করতে হবে? এই প্রশ্ন উত্তরটি সকলের কাছে রয়েছে না। শুধু যারা আন্দোলন করছে তারাই বুঝছে না যে প্রধানমন্ত্রীকে আসার জন্য কেউ বাধা দিচ্ছে না। তিনি আসতে পারেন, কিন্তু ক্ষমতায় বসবেন কেন তিনি বসতে পারবেন না, কেননা তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সুতরাং সব দিকে যদি আমরা বিবেচনা করি তাহলে বুঝতেই পারি যে প্রধানমন্ত্রীর চলে যাওয়া আর তিনার ফিরে আসা বড় ভুল হবে, কেননা ইতিমধ্যে এমপি মন্ত্রীরা তারা কিন্তু পলাতক রয়েছে এবং তারা পলায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। এদিকে দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটি ভিডিও প্লাস একটি প্রতিবেদন দেখে এসেছেন। সেগুলো দেখলে কিন্তু আপনারা স্পষ্ট কিছু ধারণা পেয়েছেন। একজন আইনজীবীকে কিভাবে গুম করে রাখা হয়েছিল, আইনা ঘর সম্পর্কিত অনেক তথ্যই ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বর্তমান সময়ের সরকারের যে সকল অপকর্মগুলো একের পর এক ফাঁস হয়ে আসছে, প্রত্যেকটা অপকর্মই কিন্তু উদ্বেগজনক। একথায় বলতে গেলে সুস্থ মানুষের পক্ষে এগুলো শোনাও একটা কষ্টসাধ্য ব্যাপার, হৃদয় পীড়াদায়ক। অথচ যারা ফেস করেছে এই ধরনের কর্মকাণ্ড, যাদের সাথে ঘটেছে, না জানি তারা কত কষ্ট করেছে, কিভাবে তারা নিজেদেরকে মানিয়েছে, সেটা কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে রইল। দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে আপনারা জানেন যে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটতেছে তার মধ্যে অন্যতম হলো যে আওয়ামী লীগের যে সকল এমপি এবং মন্ত্রীরা দেশ থেকে পালাতে পারেনি, তারা কিন্তু একের পর এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ ছাত্র জনতার হাতে পাকড়াও হচ্ছে। এবং সবশেষ আইনমন্ত্রী আনিসুল হক, যার নির্দেশে কিছুদিন আগেও অসংখ্য মানুষ গ্রেপ্তার হয়েছে, সে নিজেই কিন্তু এখন গ্রেপ্তার হয়ে আদালতে আজকে তাকে এবং সালমান এফ রহমানকে তোলা হয়েছে। এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। আপনাদের সাথে দেখাবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।